জনপ্রিয় লেখিকা নার্গিস সুলতানা রিভার কলমে রচিত হৃদয়স্পর্শী উপন্যাস প্রেম ঘোরের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করি। সাদার ডায়েরি পড়তে পড়তে রাত ৩টে বেজে গেছে। ভালোই লাগছিল ওর নৌসিনের সাথে কাটানো দুষ্টু মিষ্টি কথাগুলো মনে পড়ে। হঠাৎ খাটের দিকে চোখ যায়, দেখল নৌসিনের আঁচলটা ওর বুক থেকে সরে গেছে, আর বেনারসিটাও পায়ের একটু উপরে, হাঁটুর নিচে হলেও ফর্সা পাটা টেবিল লাইটের অল্প আলোয় কেমন শিউরে তুলছে সাদাতকে। সাদাত কোনো কিছু না ভেবেই বারান্দায় চলে যায়, কারণ এখানে থাকলে ও নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর। অপরদিকে নৌসিনের এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, বাট ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কিন্তু রাতে একটানা ঘুমানোর অভ্যাস ওর নেই। খেয়ে দে ১১টায় ঘুমায় সে, আবার ১-২টায় উঠে পড়াশোনা করে, ৩-৪টে ঘুমায়, আবার ৫টা ৩০-এ অ্যালার্ম দেওয়া থাকে, ওঠে, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আবার ঘুমায় একদম ১০টা পর্যন্ত। মা বাবা যতই ফ্যান অফ করুক, বকাবকি দিক, কানে বালিশ চেপে ঠিকঠাক ১০টায় একদম। অভ্যাসবশত ৩টে ৩০টায় হঠাৎ ঘুম ভেঙে যায়। এমনি এমনি অবশ্য ক্লান্ত বলে ঘুম পড়ে ভাঙার কথা, কিন্তু সাদাদের ভাইব্রেট করা ফোনের কম্পনে উঠে পড়ে। দেখে রোমে কেউ নেই, এসি অফ, ফ্যান চলছে, তবু এপ্রিল মাসের গরম তো, ফ্যানে ততটাও কমে না। এত রাতে কিসের নোটিফিকেশন ওর ফোনে? মনে মনে এটা ভেবেই ফোনটা হাতে নিল। আবির, ওর ফ্রেন্ডের SMS। কিরে মামা, রাত কেমন কাটে তোর? কি চলতেছে? ভাবি কি ঠিক আছে নাকি? তুমি তো কাজ সারলা, আমার কিছু করো। আমার তো শরীর মন কোনোটাই আর মানে না। কাল ইন্টারভিউ আছে একটা, তো এত রাতে তোমার কথা মনে পড়ল। বেশি কিন্তু কিছু করো না, বুঝলা? ভাবি আবার রাগ করবে। আবার কমও করিস না, তবে আবার ভাববে তুই পারিসই না। যতই হোক লাভ ম্যারেজ তো, বেশি চাওয়াটাই স্বাভাবিক। আমি কিন্তু আগে থেকেই ক্লিয়ার জানিয়েছি ওরে, সব কিন্তু করব এক রাতেই। তাই প্রেম করে ইজি রিলেশন করছি, না হলে আবার বিয়ের রাতে বলবে আমাকে আপনার একটু সময় দেওয়া উচিত চেনার জন্য। ২৯-২৮ বছর পরে বিয়ে করে রাতে বউ নিয়ে ঘুমাবো, ব্যাপারটা ঠিকঠাক না। আচ্ছা চালিয়ে যা, তোরও তো লাভ ম্যারেজই, সংকোচ কম, কাজ বেশি। SMS-টা দেখে নৌসিনের কেমন জানি লাগল। ও কি সাদাতকে ইগনোর করল এই রাতে? যতই হোক সাদাতকে একটু হলেও টাইম দেওয়া উচিত ছিল, আর কিছু না হোক গল্প করা, মনে মনে। আর ওর রোমেও কেমন মনে হচ্ছে, বারবার ভাবির কথাগুলো বলছে। কেমন একটা অন্যরকম লাগছে মেয়েটার। শাড়ি পরা অবস্থায় একবার সাদাত ওকে দেখেছিল ভার্সিটিতে। ভার্সিটির কোনো একটা প্রোগ্রামে নৌসিন শাড়ি পরেছিল, সিম্পল একটা শাড়ি। সাদাদের সাথে তখন ওর বেশ ভালোই রিলেশন চলে। সাদাত ওই দিন নৌসিনের থেকে চোখ সরাতে পারেনি। একসময় সাদাত খেয়াল করেছিল নৌসিনের পেটটা একটু বের হয়ে আছে, তাই ও নৌসিনকে সবার আড়ালে নিয়ে কথাটা বলতে যায় অন্য একটা রুমে। নৌসিনকে বলে শাড়িটা ঠিক করার জন্য, কারণ সাদাত চায় না নৌসিনের দিকে কারো বদ নজর পড়ুক। আর সাদাত নৌসিনের কথা মতো ঠিক করা শুরু করল। মেয়েটা সাদাতকে রোম থেকে সরতেও বলেনি, জাস্ট অন্যদিকে ঘুরে ঠিক করার চেষ্টা করছে। আর সাদাতও চোখ ঘোরাতে পারছে না। নৌসিন নিজে শাড়ি পরতে পারে না, তাই পিন আপ করে ভালোভাবে ঠিক করতে পারছিল না, তাই আঁচলের পিনটাও খুলে ফেলেছিল। কিন্তু হিতে আরও বিপরীত হয়ে যায়, শাড়িটা আরও নষ্ট হয়ে যায়। সাদাত বুঝতে পারে, কি ব্যাপার, শাড়ি নিজে পরনি? নৌসিন, না তো। আজব কাহিনী। ভালোই। সাদাত, প্লিজ সাদাত, একটু আশাকে ডেকে দাও না, এভাবে তো বেরোনো যাবে না। সাদাত, ওকে। রেগে, দরজা ভেতর থেকে লক করো, আমি ডাকলেই খুলবে বা আশা। নৌসিন, কিছুক্ষণ পর সাদাত আসে। নৌসিন, ওপেন দ্য ডোর। নৌসিন দরজাটা খুলে কোনো রকম হাত দিয়ে ধরে রেখেছে শাড়িটা। নৌসিন, আশা স্টেজে উঠে গেছে, ওর ড্রামা পার্ট চলে, অনেক টাইম লাগবে ওর। আর তোমার কোনো ফ্রেন্ডকেই দেখলাম নয় আশেপাশে। স্নেহা ছিল, বাট এরপর ওর অ্যাঙ্কারিং, তাই ডাকিনি। তুমি যতটা পারো টাইম নিয়ে ঠিক করো, আমি বাইরে দাঁড়ালাম। নৌসিন ঠিক করার জন্য শাড়ি টানাটানি করাতে শাড়ির কুচিগুলোও নষ্ট হয়ে যায়। এবার কোনো কিছু না ভেবে কান্নাই করে বসে। তার আরও একটা কারণ হলো ভয়। সে প্রথম প্রথম সাদাতকে অনেক ভয় পেত। সাদাত যদি বকাবকি করে এটা ভেবে কান্না করতে থাকে। বাট ওর তো রোম থেকে বের হতে হবে, কান্না করলে চলবে না। ওর হঠাৎ মনে হলো, সাদাতই একমাত্র অপশন, এখন সাদাতই হেল্প করতে পারে। না হয় একটু বকা খেলো, তবুও তো বের হতে পারবে। তাই কোনো কিছু না ভেবে, নৌসিন, সাদাত, এই সাদাত। হলো তোমার? না, কান্না। সাদাত বুঝতে পারল ওর গলা শুনে যে কান্না করতেছে। কি হলো? নৌসিন কিচ্ছু বলে না। এই মেয়ে, কি হলো? দরজায় নক করতে থাকে। নৌসিন কি বলবে ভাবছে। এই মেয়ে। নৌসিন, ওকে, দরজাটা খুলো। নৌসিন দরজাটা খুলল, কোনোরকম হাত দিয়ে ধরে রেখেছে শাড়িটা। সাদাত,
দেখে সবটা বুঝতে পারে ও শাড়ি ঠিক করতে না পেরে আরও নষ্ট করে ফেলেছে। চোখে মুখে একটা ভয়ের ছাপ। নৌসিনকে এভাবে দেখে সাদাত ভিমরি খায়, নাভিটা বের হয়ে আছে। আর এমন সময় সাদাত কিছু বলার আগেই, নৌসিন, প্লিজ সাদাত একটু হেল্প করো না। সাদাত, আরে কান্না করার কি হলো এটা? বাট নিজে মনে মনে ভাবতেছে কি করবে। নিজেকে কন্ট্রোল করে শাড়ি ঠিক করতে গেল। ফার্স্টে কুচিটা দিতে বলে নৌসিনকে, বাট গুজার সময় আবারও নষ্ট করে দেয়। নৌসিনের হাতটা অজানা কারণেই কাঁপছিল, তাই পরের বার সাদাত নিজেই গুছে দিতে যায়। নৌসিনের পেটে চোখ পড়তেই সাদাত আটকে যায়। নাভিটা ওকে টানছে নৌসিনের কাছে। ও গুজার জন্য নৌসিনের পেটে হাতটা লাগায়। গুজতে হলে ওকে আরও ভেতরে হাত দিতে হবে, এবং তাই দেয়। সাদাত নৌসিনকে প্রথম স্পর্শ করল। ওর সব কিছু গুলিয়ে যাচ্ছে। হঠাৎ নৌসিনের মুখের দিকে তাকায়। মেয়েটা আর কান্না করছে না, কিন্তু চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিক মুখ করে আছে। সাদাত এই লজ্জামাখা মুখে আগে কোনো মেয়েকে দেখেনি। এভাবে কোনো মেয়েটা যে এতটা আকর্ষণীয় লাগে আজ বুঝতে পারল। আঁচলটা বুকের দিকে ঠিক করে দিল। নৌসিন এখন চোখ খুলছে না। নৌসিনের নিঃশ্বাস ঘন হয়ে আসায় ওর গরম নিঃশ্বাস সাদাদের বুকে পড়তে থাকে। আর পিন আপ করার সময় আবারও নৌসিনের বুকে গলায় নজর যায় ওর। এবার সাদাদও কন্ট্রোল রাখতে পারছে না আর নৌসিন কেমন জানি শিহরণ দিচ্ছিল। সাদাত পিন আপ করতে যাবে, হঠাৎ নৌসিন চোখ বদ্ধ অবস্থায় পাশে থাকা ব্যাগটাকে হাত দিয়ে চেপে ধরে, নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে। সাদাত আর পারছে না। সাদাত পিন আপ করার জন্য আঁচলের যে অংশটুকু ভাঁজ করেছিল সেটা খুলে ফেলে। নৌসিনের চোখ আচমকাই খুলে যাওয়ায় দুজনের চোখ পড়ে যায় একে অপরের দিকে। নৌসিন সাদাতকে এভাবে চেয়ে থাকতে দেখে পিছিয়ে যেতে যেতে একসময় দেয়ালে আটকে যায়। সাদাত এগোতে এগোতে ওর একদম কাছে চলে যায়। সাদাত কি করবে নিজেও জানে না। নৌসিন আবারও চোখ বন্ধ করে নিয়েছিল। সাদাত ওর কোমরে হাত দিয়ে হাতটা আস্তে আস্তে ওর নাভির কাছে নিয়ে যায়। নৌসিনের ঠোঁটগুলো কাঁপতে থাকে। সাদাত ওর খেটে নিজের ঠোঁট চেপে নেয়। নৌসিন দিশা হারিয়ে সাদাদের শার্ট চেপে নেয়। সাদাত নৌসিনের গলায় ঘাড়ে কিস করতে থাকে। নৌসিন ওর কোলে তুলে নিয়ে পাশে থাকা বেডে ফেলে দেয় নৌসিনকে। নিজের শার্টটাও খুলে ফেলেও। নৌসিনের বুকের ভাঁজটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সাদাত হামলে পড়ে মেয়েটার উপর। ইচ্ছে মতো কিস করে ঠোঁটে, গলায়, ঘাড়ে, কোমরের পেঁচানো শাড়িটাও ছুঁড়ে ফেলে। নৌসিন সাদাদের পিঠে খামচি দিতে থাকে। সাদাত আরও পাগল হয়ে যায়। সাদাত নৌসিনের ব্লাউজটাও খুলে ফেলে। একটা যুবক কি করে এমন যুবতী মেয়েকে দেখে থাকবে যাকে ও ভালোবাসে? সাদাত নৌসিনের বুকের নরম অংশ হাত দেয়। এক পর্যায়ে মুখ নিয়ে যায় নৌসিনের। নৌসিনের সব শক্তি শেষ হয়ে যায়, না পারছে কিছু বলতে, না কিছু করতে। সাদাত নৌসিনের বুকে হামলে পড়ে, কিস করা শুরু করছে, আর তখনই নৌসিন উল্টো হয়ে যায়। সাদাত আরও উত্তেজিত হয়ে যায়। নৌসিনের পিঠে বিট দিতে থাকে। নৌসিন এবার ছাড়াতে চেষ্টা করছে, কষ্ট করে। সাদাত, প্লিজ ছাড়ো। নৌসিন। সাদাত মেয়েটার পিঠে কামড় দিয়ে দেয় জোরে তখন একটা। আমি আর পারছি না। আই ওয়ান্ট ইউ বলেই নৌসিনের ঘাড়ে কিস করে। নৌসিন, হাঁপিয়ে হাঁপিয়ে বল, সাদাত আমি অবিবাহিত। সাদাত, বাট আই ওয়ান্ট ইউ ফুললি। নৌসিন, সাদাত এটা পাপ, আমার চরিত্রের। বলার আগের হাঁপিয়ে কান্না করে দেয়। সাদাদের নৌসিনের কান্নায় হুঁশ ফিরে আসে। সাদাত উঠে যায়, বাট নৌসিন সেভাবেই কান্না করতে থাকে। সাদাত বুঝতে পারে একটা মেয়ের জন্য এটা কতটা হার্টলেস কাজ, আর এই চরম ভুলটা ও নিজেই করে ফেলেছে। আরও যাচ্ছিল। মেয়েটা ওকে বিশ্বাস করল, আর ও ভাবতে থাকে সাদাত। কিন্তু নৌসিনের কান্নার শব্দে ফিরে আসে ভাবনার জগৎ থেকে। ভার্সিটির অনুষ্ঠান শেষ পর্যায়ে। রাত হয়ে এসেছে 10টার মতো। সাদাত নিজের শার্টটা পরে নেয়। সাহস নিয়ে নৌসিনের কাছে যায়। ওর কাঁধে হাত রাখতেই, সাদাত আমরা অবিবাহিত ছিলাম। নৌসিন, প্লিজ আমায় ক্ষমা করো, আমি কন্ট্রোল করতে পারছিলাম না। নৌসিন, সাদাত, প্লিজ আমি তোমাকে খুব ভালোবাসি, এভাবে কাঁদবে না প্লিজ। আর তোমার ভার্জিনিটি তো আছে, তুমি প্লিজ এভাবে ছোট করে দেখো না নিজেকে। তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভার্জিনিটি আছে, বাট আমার শরীর। নৌসিন, ওকে, তোমার এটাই তো প্রবলেম, উই আর আনম্যারিড। নৌসিন, সাদাত, তুমি কি ভাবছো আমি তোমায় ঠকাবো? তোমাকে বিয়ে আমি করব না, বা তুমি তোমার স্বামীর হক নষ্ট করলে? এটাই তো। ওকে, হক নষ্ট করলে যতটা করছি, আমি আমারটা নষ্ট করছি। ওঠো, তুমি আর এক ফোঁটা পানিও যেন না পড়ে চোখ থেকে। সাদাত নৌসিনকে শাড়িটা ঠিক পরিয়ে দেয়। বাইরে গিয়ে কাউকে ফোন করে। নৌসিনকে টেনে গাড়িতে নিয়ে যায়। নৌসিন কোনো কথা বলেনি সেদিন। সাদাত ওর বাসার সামনে নিয়ে নৌসিনকে নিজের বাসায় নিয়ে যায়। বিশাল অট্টালিকা। ড্রয়িং রুমে ঢুকবে এমন সময় সাদাত নিজেই নিজের হাত দিয়ে মেয়েটার চুল ঠিক করে দেয়, রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেয়। ড্রয়িং রুমে গিয়ে দেখে সাদাদের মা, নৌসিনের ফ্রেন্ড আশা, কাজী সাহেব, সাদাদের বাবা, আরও 2টা লোক। আমি তোমাকে আজই বিয়ে করব। নৌসিন সাদাদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে,
সাদাদের মা, আয় মা বস। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। সাদাদের বাবা, নৌসিন কান্না করা শুরু করে। আশা আমার বাবা মা। আশাকে জড়িয়ে ধরে। ওরা পরে তোমার আমার আবার বিয়ে দেবে। সাদাদের বাবা মা কাহিনী জানে না। ওরা ভাবছে ওদের ছেলে মেয়েটাকে তুলে এনে বিয়ে করছে, কারণ সাদাত যা চায় সেটা ও নেবেই, যেভাবেই হোক। সাদাদের বাবা মা সবটা মেনে নিল। সাদাত ওই রাতের ব্যাপারে কাউকে বলেনি কিছু, কারণ ও চায় না নৌসিনের দিকে কেউ আঙুল তুলুক। বিয়ে শেষ। কাজী সাহেব চলে যান। মা বাবা, আজ আমার বিয়ে হলো, কেউ জানবে না, শুধু আমরা ছাড়া। মা, তুমি ওর বাসায় আমার আর ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, যতটা তাড়াতাড়ি সম্ভব। আশা, তোমারও যেন মনে থাকে। আশা, তুমি থাক না আজ রাতটা আমাদের বাসায়, তোমার হোস্টেল তো অফ হয়ে যায় এত রাতে। সাদাত, আচ্ছা, আমি কি একটু একা ওর নৌসিনের সাথে কথা বলতে পারি? আশা, সাদাত, যা হয়েছে ভালো হয়েছে। সাদাত অনেক ভালো, আর তুই বিশ্বাস রাখ,